ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব। হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। তোমাদের প্রথম থেকে জানতে হবে যে ন্যারেশন চেঞ্জ কয়টি সেন্টেন্স দিয়ে করা যায়। ন্যারেশন চেঞ্জ 5টি সেন্টেন্স দিয়ে করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন। পৃথিবীতে এই 5টি ধরনের সেন্টেন্স দিয়েই কিন্তু ন্যারেশন চেঞ্জ পরীক্ষায় আসে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আমি এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখিয়েছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম এর আগের ভিডিও ক্লাসটিতে দেখেছি। কিন্তু আজকের এই ভিডিও ক্লাসটিতে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আমরা কিন্তু শিখবো বা দেখবো। ওকে, মনে রাখবে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম 4টি আছে। আর ওই 4টি নিয়মের মধ্যে প্রথম নিয়ম দেখো আমি লিখিয়ে দিয়েছি নিয়ম 1। মনে রাখবে কিন্তু 4টি নিয়ম আছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার। ওকে, আর ওই 4টি নিয়মের নিয়ম 1। এই নিয়মটি তোমরা কি করে বুঝতে পারবে, অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটি এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নিয়ম 1 দিয়ে এসেছে তোমরা কি করে বুঝতে পারবে, সেই কারণে আমি চেনার নিয়ম লিখে দিয়েছি। চেনার নিয়ম, নিয়মটি কি, ইনভার্টেড কমার মধ্যে দেখবে প্রথমেই V1 অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এখানে কিন্তু অবজেক্ট 1টা 2টা 3টা বা তার বেশি অবজেক্ট থাকতে পারে। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার যে নিয়ম 1, সেই নিয়ম 1টির চেনার নিয়ম হচ্ছে প্রথমেই V1, তারপর অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3 এভাবে থাকতে পারে। ওকে, এবার যদি পরীক্ষায় তোমরা দেখো ন্যারেশনটি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে এবং ইনভার্টেড কমার মধ্যে প্রথমে V1 প্লাস অবজেক্ট এটা আছে, তাহলে এই ক্ষেত্রে এই সূত্র দুটো কিন্তু মনে রাখতে হবে আগে। সেটা কি আমি লিখিয়ে দিয়েছি দেখো, প্রশ্নে প্রশ্নে যদি সেইট কিংবা সেইট টু থাকে তাহলে উত্তরটিতে সেই সেইট বা সেইট টু এর জায়গায় হয় অর্ডার্ড বসবে কিংবা অ্যাডভাইসড বসবে। বুঝতে পারলাম? আবার বলছি, প্রশ্নে সেইট বা সেইট টু থাকলে উত্তরটিতে সেই সেইট বা সেইট টু এর জায়গায় হয় অর্ডার্ড বসবে না হয় অ্যাডভাইসড বসবে। এবার আমরা কি করে বুঝতে পারবো যে কখন অর্ডার্ড বসবে এবং কখন অ্যাডভাইসড বসবে? বলে দিই, ব্র্যাকেট আমি লিখিয়ে দিচ্ছি দেখো, যদি ইনভার্টেড কমার এর বাংলা মানেটা, বাংলা অর্থটা যদি আদেশ বুঝায় তাহলে সেইট কিংবা সেইট টু এর পরিবর্তে অর্ডার্ড বসাতে হবে। এবং যদি ইনভার্টেড কমার বাংলা মানেটা বা বাংলা অর্থটা যদি উপদেশ বুঝায় তাহলে সেইট কিংবা সেইট টু এর পরিবর্তে অ্যাডভাইসড বসাতে হবে বা বসবে। বুঝতে পারলাম? তারপরে দেখো আরেকটা নিয়ম আছে এখানে, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসবে। মনে রাখতে হবে যখনই আমরা ইনভার্টেড কমা তুলে দিব তখনই কিন্তু টু বসাতে হবে। ওকে, তাহলে আমরা নিয়ম দেখলাম, কিভাবে কোথায় কি চেঞ্জ করতে হবে আমরা দেখলাম। এবার আমরা উদাহরণ দেখি পরীক্ষায় কিভাবে প্রশ্নটি থাকবে। দেখো আমি একটা উদাহরণ দিয়েছি এখানে, হি সেইড কমা শুরু শাট দ্য উইন্ডো। তিনি বলেছিলেন দরজাটি বন্ধ করো। ওকে, এবার এই প্রশ্নটা যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়ম 1 দিয়ে এসেছে আমরা কি করে বুঝতে পারবো বা তোমরা কিভাবে বুঝতে পারবে? দেখো আমি বলেছি কি, এই নিয়মটা এখানে যে নিয়মটা আছে এইটা ইনভার্ট কমার মধ্যে V1 প্লাস অবজেক্ট, এই নিয়মটা কিন্তু তোমরা প্রশ্নের এই ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা থাকবে ওইটাতেই কিন্তু অ্যাপ্লাই করবে, ওটাতেই ফলো, ওটাতেই দেখবে। এখানে দেখো শাট দ্য উইন্ডো, শাট মানে বন্ধ করো, এটা V1। ওকে, দ্য উইন্ডো এটা কিন্তু অবজেক্ট। ওকে, তাহলে V1 প্রথমে V1 আছে, তারপর অবজেক্ট, দেখো অবজেক্ট আছে, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম 1 দিয়েই কিন্তু উত্তরটি করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা উত্তরটি করি। দেখো উত্তরটিতে এখানে কি দেওয়া আছে, হি, আমরা হিতে হি লিখবো। সেইট, সেইট টু এর পরিবর্তে আমি সেইট কিংবা সেইট টু এর পরিবর্তে কি লিখতে বলেছিলাম?
হয় অর্ডার লিখতে হবে, না হয় অ্যাডভাইসড লিখতে হবে। যদি মানেটা আদেশ বোঝায় অর্ডার, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড। এবার এখানে কি বলছে দেখো, শাট দ্য উইন্ডো, দরজাটি বন্ধ করো, এটা তো একটা আদেশ, তাই না? যেহেতু এই এর অর্থটা শাট দ্য উইন্ডো, এর অর্থটা আদেশ, ওই কারণে আমরা সেইড টু এর পরিবর্তে এইটা লিখবো অর্ডারড। এই সেইড এর পরিবর্তে লিখবো অর্ডার, কিন্তু ঠিক আছে, সেইড এর পরিবর্তে অর্ডার লিখলাম। ওকে, তাহলে হিতে হি হয়ে গেল, সেইডটা অর্ডার হয়ে গেল। তারপর কি আছে, ইনভার্টেড কমা, দেখো তারপর ইনভার্টেড কমা আছে, আর আমি লিখে দিয়েছি ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসবে বা টু বসাতে হবে, তাহলে ইনভার্ট কমা তুলে দিয়ে টিও টু লিখলাম। ওকে, তারপরে এখানে যেটা যা আছে ওটাই লিখতে হবে। আমি এখানে এখানে যেহেতু প্রশ্ন দেওয়া আছে শার্ট লিখলাম, দাতে দা লিখলাম, এবং উইন্ডোতে উইন্ডো লিখলাম। ওকে, বুঝতে পারলাম। এবার নেক্সট পরেরটা দেখো, বলছি কি দ্য টিচার সেইড টু মি, শিক্ষক আমাকে বলেছিলেন ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতার কথা মেনে চলো। এটা কিন্তু একটা উপদেশ, পিতা মাতাকে মেনে চলো, পিতা মাতার কথা মেনে চলো, একটা উপদেশ, তাই না? তাহলে যদি উপদেশ হয়, তাহলে আমরা এই সেইড টু এর পরিবর্তে এই অ্যাডভাইসড কথাটা লিখে দিব। আমরা দেখি একটু উত্তরটি করি, দাতে দা লিখলাম, টিচারতে টিচার লিখলাম। এবার এই সেইড টু এর মানেটা ওবে ইউর প্যারেন্টস, তোমাদের পিতামাতাকে মেনে চলবে, পিতামাতার কথা মেনে চলবে, এর মানেটা যেহেতু উপদেশ, সেই কারণে সেইড টু এর পরিবর্তে আমরা এই অ্যাডভাইসটা লিখব। ওকে, অ্যাডভাইস লিখলাম। তারপর দেখো সেইড টু এর পরে কি আছে, মি আছে, এই মিটা কিন্তু লিখবো। অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এই মিটা কিন্তু বা পরের যে ব্যক্তিটা থাকে ওটা কিন্তু ছেড়ে দেয়, ওটা কিন্তু ছেড়ে দিলে হবে না। যেমন উপরটিতে দেখো কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না, আমরা লিখিনি, কিন্তু এখানে দেখো দ্বিতীয় ব্যক্তিটি আছে, ওই কারণে লিখতে হবে। আমি লিখলাম। এবারে ইনভার্ট কমা আমি বলে দিয়েছি, ইনভার্ট কমা তুলে দিয়ে কি বসবে, টু বসবে। তারপর কি আছে, ওবে। তোমরা মনে করতে পারো যা আছে তাই তো স্যার আপনি বলেছেন, ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস লিখে দিব। না, হবে না। কিছু কিছু শব্দ আছে, যেমন আই, মাই, মি, ইয়োর, এই যে শব্দগুলি, আওয়ার, এই শব্দগুলি যদি কোথাও পড়ে, ইনভার্ট কমার মধ্যে যদি কোথাও পড়ে, তাহলে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। তো এখানে ইয়োর, ইয়োর মানে তোমার, তোমার বলতে এই দ্বিতীয় ব্যক্তিটিকে বোঝাচ্ছে, ইয়োর বলতে এই মিকে বোঝাচ্ছে। যদি ইয়োর মানে মিকে বোঝায়, তাহলে ইয়োরের পরিবর্তে মাই লিখতে হয়, এটা মনে রাখতে হবে। ওকে, আর প্যারেন্টস, এখানে প্যারেন্টসতে প্যারেন্টস হয়ে যাবে। তাহলে উত্তরটি কি হলো দেখো, দ্য টিচার অ্যাডভাইসড মি টু ওবে মাই প্যারেন্টস। ওকে, পরেরটা দেখো, দ্য ম্যান সেড টু হিম রাইট দ্য লেটার, মানুষটি তাকে বলেছিল চিঠিটি লিখো, আদেশ, তাই না? তো আমরা উত্তরটি কিভাবে করব, দ্য ম্যানতে দ্য ম্যান লিখলাম, সেড টুটা হয়ে যাবে, সেড টু এর পরিবর্তে যেহেতু আদেশ বোঝাচ্ছে অর্ডার লিখলাম, দ্বিতীয় ব্যক্তি হিসাবে এখানে হিম আছে, হিম লিখে দিলাম। ইনভার্ট কমা তুলে দিয়ে টু লিখলাম, তারপর যা আছে তাই। কেন এখানে যা আছে তাই লিখবো, কারণ এখানে আই, মাই, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়োর, হিস, এগুলো কিন্তু কোনো শব্দ নেই, উই, দেয়ার, এগুলো কিন্তু কোনো কোনো কিছু নেই, সেই কারণে আমরা যা আছে তাই লিখবো। তো এখানে লেখা আছে রাইট, রাইটতে রাইট লিখলাম, দাতে দা লিখলাম, লেটারতে লেটার লিখলাম। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়মের 1 নাম্বার নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে যে স্যার আমরা এই জায়গায় বুঝতে পারলাম না, ওই বিষয়ের উপর আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ওই বিষয়ের উপর ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, সাজেশন, রাইটিং স্কিল, গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার যে নিয়ম 2, এই নিয়ম 2টি আমরা এবার দেখব। দেখো আমি লিখে দিয়েছি নিয়ম 2, মনে রাখবে এগুলো কিন্তু সব ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। আমি তো বলে দিয়েছি 4টে নিয়ম আছে, 1 নাম্বার নিয়মটি দেখালাম। এবার চলে আসো নিয়ম 2, এই নিয়ম 2টা চেনার নিয়ম আমি লিখে দিয়েছি। দেখো চেনার নিয়ম কি, প্রথমে একটি প্লিজ থাকবে, প্লিজ প্লিজ, প্রথমে প্লিজ থাকবে, তারপর V1, তারপর অবজেক্ট, এটিও থাকবে। তাহলে যদি প্রশ্নে ইনভার্ট কমার শুরুতেই প্রথমেই যদি প্লিজ কথাটা থাকে,
তাহলেই কিন্তু এই নিয়ম দুইটি হবে। বুঝতে পারলাম? এবার দেখো এই ক্ষেত্রে সূত্রটি কি, এক্ষেত্রে হবে সেইড বা সেইড টু থাকলে রিকোয়েস্টেড বসবে। মানে প্রশ্নে যদি সেইড বা সেইড টু থাকে তাহলে উত্তরটিতে সেই সেইড বা সেইড টু এর জায়গায় রিকোয়েস্টেড রিকোয়েস্টেড বসাতে হবে। বুঝতে পারলাম? এবং তারপর হচ্ছে কি ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসবে। ইনভার্টেড কমা এই তুলে দিয়ে কিন্তু টু বসাতে হবে এর আগের নিয়মটির মতোই। ওকে, আমি দেখো একটা উদাহরণ দিয়েছি এখানে দেখো, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে দেখো প্রথমে প্লিজ আছে, তারপরটা দেখো বলছি রাহুল সেইড প্লিজ হেল্প দ্য ম্যান, প্লিজ আছে। তারপর দেখো আই সেইড টু হিম প্লিজ গো আউট, প্রথমে প্লিজ আছে। এবং প্লিজ এর তিনটা প্রশ্নে দেখবে, তিনটি প্রশ্নে লক্ষ্য করবে প্লিজ এর পর কি থাকবে ভি1 ভার্ব এর ফর্ম। দেখো প্লিজ এর পর গিভ এটা ভি1 ভার্ব এর ফর্ম, প্লিজ এর পর হেল্প এটাও ভি1 এবং প্লিজ এর পর গো এটাও ভি1, বাকি যেগুলো দেওয়া আছে ওগুলো সব অবজেক্ট। ওকে, এবার আমরা উত্তরটি করার চেষ্টা করব। হি তে হি হবে, আর আমি বলে দিয়েছি যদি প্রশ্নে প্লিজ থাকে তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে এই রিকোয়েস্ট কথাটা লিখবো। তাহলে এই সেইড টু এর পরিবর্তে আমরা কি লিখবো, রিকোয়েস্টেড। ওকে, রিকোয়েস্টে লিখলাম। তারপর মি তে কি আছে, মি তে মি হবে। ওকে, এবার এই ইনভার্ট কমা মি এর পর কি আছে দেখো, মি এর পর কিন্তু প্লিজ নেই, মি এর পর ইনভার্ট কমা আছে, তাই না? এই ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা কি লিখবো, টু লিখবো, টু। ওকে, টু লেখার পর এই যে দেখো প্রশ্নে প্লিজ থাকবে, ইনভার্ট করার শুরুতেই প্লিজ থাকবে, উত্তরটিতে কিন্তু সেই প্লিজটি লিখতে হবে না। ওকে, প্লিজ এর কাজ করতে হয় না, প্লিজটি লিখবে না। প্লিজ এর পর, প্লিজ লেখাটির পর প্রশ্নে যে প্লিজ লেখাটি থাকবে ওর পরে যেটা থাকবে সেটা কাজ করতে হবে। ওর পরে কি আছে গিভ, গিফটে গিভ লিখলাম। তারপর মি আছে, এই মি আমি তো বলেছি এরকম যদি মি, আই, মাই, হ্যাঁ, আওয়ার এই যে কথাগুলি থাকে এগুলো চেঞ্জ করতে হয়। তো মিটা কাকে বোঝাচ্ছে, এই হিটাকে বোঝাচ্ছে, ছেলেটিকে। তাই মি এর মানে যদি ছেলেকে বোঝায় তাহলে হিম হবে। ওকে, তো মিটা হিম করে দিলাম। তারপর কি আছে, তারপর কিন্তু এখানে প্রশ্নে যেটা ছিল এ গ্লাস অফ ওয়াটারতে এ গ্লাস অফ ওয়াটার লিখে দিলাম। ওকে, আমরা দেখো এবার উত্তরটি কি হলো, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। প্রশ্ন অনুযায়ী উত্তরটি কিন্তু একটু মিলিয়ে নাও, আমি যা নিয়ম দিয়েছি। ওকে, দুই নম্বরে দেখো বলছে কি রাহুল সেইড, আমরা এটা লিখবো রাহুল তে রাহুল লিখবো। সেইড টুটা কি, যেহেতু প্লিজ দিয়ে আছে ওই কারণে সেইডটা আমরা রিকোয়েস্টেড লিখবো। ওকে, এবার ইনভার্ট কমা, তারপরে সেইড এর পর রিকোয়েস্ট লিখলাম, এবার ইনভার্ট কমা আছে, ইনভার্ট কমা তুলে দিয়ে কি লিখলাম, টু। প্লিজ এর কাজ করতে হয় না, প্লিজটা কেউ লিখবে না, তোমরাও লিখবে না কিন্তু। ওকে, এই প্লিজটার কাজ করতে হয় না, প্লিজটা লিখবো না। তারপর কি আছে হেল্প, হেল্পতে হেল্প লিখলাম। তারপর কি আছে দাতে দা, মেনতে মেন। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে আই সেড টু হিম, তাহলে আই লিখলাম, সেড টুটা হয়ে গেল রিকোয়েস্টেড, আর হিমতে হিম ইনভার্ট করে তুলে দিয়ে টু। প্লিজ এর কাজ করবো না, প্লিজটা লিখবো না, এখানে প্রশ্ন গো আছে গো লিখলাম, আউট আছে আউটতে আউট লিখলাম। তাহলে মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার 4টি নিয়ম আছে, তার মধ্যে নিয়ম 1 এবং নিয়ম 2 আমি তোমাদের বুঝিয়ে দিলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে লিখে জানাবে, এবং তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর আমাকে ভিডিও ক্লাস বানাতে বলছো, কোন গ্রামার নিয়ে তোমাদের যে কোনো সমস্যা থাকে যে স্যার ওই গ্রামারটা আমি বুঝতে পারি না, আমাকে কমেন্ট লিখে জানাও, সেই গ্রামারের টপিক নিয়ে আমি কিন্তু এরকম সুন্দর নিয়ম দিয়ে ভিডিও ক্লাস বানিয়ে দিব। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম 3। নিয়ম 1 দেখলাম, নিয়ম 2 দেখলাম, এরপর আমরা নিয়ম 3 দেখব। চেনার নিয়ম কি আমি বলে দিয়েছি, দেখো প্রথমেই ডু নট কথাটা থাকবে, ডু নট, তারপরে ভি1, তারপরে অবজেক্ট। যদি ইনভার্ট করার শুরুতেই ডু নট কথাটা থাকে, এই ডু নট কথাটা থাকতে পারে বা পরীক্ষা কোনো দেখবে গিয়ে দেখছো যে ডন্ট, এই যে ডন্ট, এই যে দেখতে পাচ্ছ ডন্ট, এই ডন্ট কথাটা যদি থাকে, ডন্ট এর মানে যেটা, ডু নট এর মানে কিন্তু ওইটাই, ডু নট এর জায়গায় কিন্তু ডন্ট থাকতে পারে। ওকে, আচ্ছা দেখো প্রথমে ডু নট থাকবে, তারপর ভি1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে একটি, তবেই কিন্তু এই নিয়ম 4টি হবে। এই ক্ষেত্রে নিয়ম কি, সেইড বা সেইড টু থাকলে ফরওয়ার্ড বসবে, মানে প্রশ্নে যদি সেইড বা সেইড টু থাকে তাহলে উত্তরটিতে সেই সেই সেইড বা সেইড টু এর জায়গায় ফরওয়ার্ড বসাতে হবে। ওকে, এবং এই ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে, এটা তোমরা জানো। আমি উদাহরণ দিয়েছি, দেখো মাদার সেইড টু মি ডু নট টাচ দা মোবাইল, তাহলে এটা উত্তর কি হবে, এটা উত্তর হবে মাদার সেইড টুটা কি হবে ফরওয়ার্ড,
যেহেতু ডু নট আছে, ডু নট থাকলেই সেট বা সেট টু এর পরে ফরম্যাট হবে। ওকে, ফরম্যাট। তারপর কি দ্বিতীয় ব্যক্তির কি আছে, মিতে মি হবে। ইনভার্ট করা তুলে দিয়ে কি বসাতে হবে, টু। আমি লিখে দিয়েছি ইনভার্ট করা তুলে দিয়ে টু বসবে, ইনভার্ট করা তুলে দিয়ে টু বসাতে হবে। ওকে, আচ্ছা তারপর ডু নট বা ডন্ট, এখানে ডু নট বা ডন্ট থাকতে পারে। এই ডু নট বা ডন্ট এর কাজ করতে হয় না। ডু নট যেমন এর আগে আমরা দেখলাম প্লিজ বসাতে হয় না বা প্লিজ এর কাজ করতে হয় না, ওরকম ভাবে ডু নট এর কাজ করতে হবে না। এবার ডু নটটার পরে কি আছে, টাচ, যেটা আছে ওটা লিখতে হবে, টাচ দাতে দা, মোবাইলতে মোবাইল। ওকে, আচ্ছা তারপর দেখো বলছি মিস্টার সেন সে টু মি ডু নট হ্যাড দ্য পুয়ার। তাহলে এখানে যা নাম আছে যেইভাবে আছে ওইভাবে লিখবো, মিস্টার সেন তে মিস্টার সেন, সেইটটা হয়ে যাবে, সেইট টুটা হয়ে যাবে ফরম্যাট। এই সেট টুটা হয়ে গেল ফরম্যাট, তার আগে মিস্টার সেন তে মিস্টার সেন, সেট টুটা হয়ে গেল ফরম্যাট। কেন, এখানে ডু নট আছে, ডু নট আছে বা ডন্ট আছে। ওকে, আর তারপর কি আছে, মিতে মি লিখলাম, এবার ইনভার্ট করা তুলে দিয়ে টিও টু লিখলাম, দেখো ইনভার্ট করা টু লিখলাম। তারপরে ডু নট এর কাজ করতে হয় না, ডু নটটা লিখবে না, পরীক্ষায় প্রশ্ন যদি ডু নট থাকে তবু উত্তরটিতে ডু নট কথাটা লিখবে না। ডু নট হয়ে গেল, ডু নটের কাজ আমরা করবো না। তারপর কি আছে, হেড, হেডতে হেড লিখলাম, দাতে তা লিখলাম, দাতে তা লিখলাম, পুয়োরতে পুয়োর লিখলাম। ওকে, আচ্ছা তোমাদের জন্য একটি প্রশ্ন আমি দিচ্ছি, দেখো হি সেইড ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার। এই যে এই প্রশ্নটা তোমরা খাতায় নোট করে নাও। আর এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা অবশ্যই খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আমি এখানে চেক করে বলে দিব যে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার 4টি নিয়ম আছে আমি বলেছি। তার মধ্যে থেকে নিয়ম 1 দেখলাম, নিয়ম 2 দেখলাম, নিয়ম 3 দেখলাম। এখন আমরা দেখব সবার শেষের সর্বশেষ যে নিয়মটি আছে, নিয়ম 4। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম 4। নিয়ম চেনার নিয়মটি কি, তোমরা দেখবে পরীক্ষার প্রশ্নে কখনো কখনো লেট দিয়ে ন্যারেশন থাকে। ওকে, আবার কখনো কখনো দেখবে লেট আস দিয়ে ন্যারেশন থাকে। যদি পরীক্ষায় লেট দিয়ে ন্যারেশন থাকে কিংবা যদি পরীক্ষায় লেট আস দিয়ে প্রশ্ন থাকে, তাহলে উত্তরটি তোমরা কিভাবে করবে এখন আমরা শিখব। তবে কখনো কখনো পরীক্ষার ইনভার্ট কমার শুরুতেই ওই লেট কথাটা থাকবে, কিংবা ইনভার্ট কমার শুরুতেই লেট আস বা লেট আস থাকতে পারে বা লেটস কথাটা থাকতে পারে, এটাও থাকবে। ওকে, আচ্ছা দেখো আমি নিয়মটি লিখে দিয়েছি। ইনভার্ট করার শুরুতেই কিন্তু লেট বা লেটাস থাকবে। কি লিখে দিয়েছি, সেইড বা সেইড টু থাকলে, হ্যাঁ সেইড বা সেইড টু থাকলে রিকোয়েস্টেড বসবে যদি অনুরোধ হয়, আর প্রপোজড মানে যদি বসবে যদি মানেটা প্রস্তাব হয়। তবে আমি একটা কথা তোমাদের বলে দিই, যদি তোমরা দেখো পরীক্ষায় প্রশ্নটি লেট দিয়ে এসেছে, শুধু লেট দিয়ে এসেছে, তাহলে তোমরা কি কাজ করবে, প্রশ্নে যদি সেইড বা সেইড টু থাকে তাহলে রিকোয়েস্টেড কথাটা লিখে দিবে। প্রশ্নে লেট দিয়ে ন্যারেশনটি আসলে উত্তরটিতে সেইড বা সেইড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড কথাটা লিখে দিবে। আর যদি পরীক্ষার প্রশ্নে গিয়ে দেখো যে পরীক্ষার প্রশ্নে যদি দেখো যে লেট আস বা লেটস দিয়ে ন্যারেশনটি এসেছে, তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে এই প্রপোজড কথাটি লিখে দিবে। বুঝতে পারলাম যে কখন রিকোয়েস্টেড হবে আর কখন প্রপোজড হবে। যদি বুঝতে না পারো ভিডিওটি প্রথম থেকে আবার টেনে টেনে ভালো করে প্রথম থেকে শোনো। আশা করি তোমাদের স্কুলের শিক্ষক, তোমাদের কোচিং এর শিক্ষক, টিউশন টিচার যা যে কোনো ধরনের নেরেশন দিক না কেন, এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে তোমরা পারবেই, 100% গ্যারান্টি দিলাম। যদি এই 4টা নিয়ম তোমরা ভালোভাবে খাতায় নোট করে নাও এবং ভালোভাবে মাথায় মনে রাখো, তোমরা আর কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এর আগের নিয়ম, এর আগের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন, ওই ভিডিও ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা সেগুলো দেখে নিবে। ওকে, আচ্ছা এবার আমি বলেছি কি ইনভাইট কমা তুলে দিয়ে ডেড বসবে, যদিও কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন। এর আগের গুলিতে নিয়ম 1 ওইখানে ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসেছিল, নিয়ম 2 ওইখানেও ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসেছিল, নিয়ম 3 সেখানেও ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসেছিল। কিন্তু একমাত্র লেট বা লেটাস দিয়ে যদি পরীক্ষায় নেরেশন চেঞ্জ আসে, তাহলে ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসবে না, বসবে দ্যাট। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা আমরা উত্তরটি করার চেষ্টা করি। হিতে হি লিখলাম, সেইটটা এখানে লেট আছে, লেট দিয়ে যেত ওই জন্য সেইটটা আমি রিকোয়েস্টেড করে দিলাম।
রিকোয়েস্টেড, তারপর ইনভার্ট করা তুলে দিয়ে দ্যাট করে দিলাম, ইনভার্ট করা তুলে দিয়ে দ্যাট করে দিলাম। এবার এই লেট কথাটা তুলে দিয়ে তোমরা কি লিখবে, এই লেট কথাটা তুলে দিতে হবে। তুলে দিয়ে মনে রাখবে এখানে মি মানে হিটাকে বোঝাচ্ছে, তাহলে হি লিখবে। হি এই কথাটা সব সব ক্ষেত্রে লিখবে। ওকে, হি মাইট বি অ্যালাউড টু, এই যে দেখো এই লেট কথাটা তুলে দিয়ে মাইট বি অ্যালাউড টু কথাটা লিখতে হবে। এবার এই মিটা কাকে বোঝাচ্ছে, মিটা যদি হিটাকে বোঝাচ্ছে আমি হি লিখলাম। হি মাইট বি অ্যালাউড টু, যদি মেয়ে বোঝাতো এই মানেটা তাহলে শি মাইট বি অ্যালাউড টু হতো। ওকে, এটা আমি কিন্তু লেট তুলে দিয়ে এই কথাটা আন্ডারলাইনের কথাটা লিখলাম। তারপর কি আছে, মিটা কিন্তু মিয়ের কাজ আগে করে নিয়েছি, মিটা বসাতে হবে না। তারপর কামতে কাম, ইনতে ইন। দেখো উত্তরটি হয়ে গেছে। এরপর দেখো কি বলছে, দা বয় সেইড লেট আস। এই যে লেট আস, লেট আস মানে চলো, লেট আস। তাহলে আমরা কি লিখবো, দা উত্তরটা কি বলবো, দা বয়েস। হ্যাঁ, আমি কি বলেছি, যদি লেট আস বা লেটস থাকে তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে প্রপোজড লিখতে বলেছিলাম, প্রপোজড লিখবি কিন্তু। তাহলে এই সেইডটা আমরা কি করে দিব, প্রপোজড করে দিব। তারপর ইনভার্ট করা তুলে দিয়ে ডেট, ইনভার্ট করা তুলে দিয়ে ডেট লিখতে হবে। দেখো সেইডটা প্রপোজড করে দিলাম, ইনভার্ট করা তুলে দিয়ে ডেট রেখে দিলাম। একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জায়গায় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, তাহলে সবাই কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ করার এই 4টি সুন্দর করে নিয়ম লেখা আমি তোমাদের শিখিয়ে দিলাম, সবাই যাতে দেখতে পারে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, আচ্ছা এবার দেখো সেইটা আমি প্রপোজ করলাম, ইনভার্ট করে তুলে দিয়ে ডেট লিখলাম। তারপর দেখো এই লেট আস, এই লেট আস কথাটা তুলে দিয়ে একটা শব্দ লিখতে হয়, একটা কথা লিখতে হয়। এই লেট আস কথা তুলে দিয়ে কি লিখবে, দে শুড। মনে রাখবে লেট আস কথা তুলে দিয়ে দে শুড কথাটা লিখবে। যেমন এখানে লেট কথাটা তুলে দিয়ে মাইট বি অ্যালাউড টু, এখানে একটা সাবজেক্ট হবে, মাইট বি অ্যালাউড টু লিখতে হয়। এখানেও কিন্তু এই লেট আস কথাটা তুলে দিয়ে দে শুড কথাটা বসবে। ওকে, তারপর লেট আসের পর কি আছে, গো। প্রশ্নে কি আছে, গো আছে না, তো গো লিখলাম। ফরতে ফর লিখলাম, এখানে পিকনিক লিখলাম। ওকে, ওকে, বুঝতে পারলাম। এরপরে তারপরে দেখো এখানে বলছি কি দ্য গার্লস সেইড, তাহলে আমরা এটা উত্তর করার চেষ্টা করি। দ্য গার্লস সেইডটা যেহেতু লেটাস, যে দেখো এখানে ছিল লেটাস আর এখানে দিয়েছি দেখো লেটস। এই লেটাস এর মানে যেটা, লেটস এর মানে কিন্তু ওইটাই। ওকে, লেটস থাকলে এই সেইডটা হয়ে যাবে প্রপোজড, ইনভার্ট করে তুলে দিয়ে হবে দ্যাট। ওকে, এবার এই লেটস বা লেটাস কথাটা তুলে দিয়ে আমি কি বসাতে বলেছিলাম, লেটাস কথাটা তুলে দিয়ে কি বসাতে বলেছিলাম, দেখো আন্ডারলাইন করে দিয়েছি, দে শুড। এই লেটস কথাটা তুলে দিয়ে দে শুড লিখতে হবে। ওকে, তারপর গোতে গো, ফরতে ফর, এতে এ, ওয়াকতে ওয়াক। দেখো তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার 4টি নিয়ম আছে, 4টি নিয়ম আমি তোমাদের দেখালাম। ওকে, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি যে তোমাদের বাকি যে 2টি সেন্টেন্স থাকলো সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আমি দেখাবো, এবং তারপরে দেখাবো এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম আমি তোমাদের দেখাবো। বুঝতে পারছো প্রচন্ড গরম করছে, শরীরের কি অবস্থা, প্রচন্ড পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।